Well, bye. Hashem. ¿Qué está? Sí, que ব্যস্ত ছিলেন সারাদিন দৌড়াদৌড়ি কি টিউশন ছিল, টিউশন গেছে, আসছে আবার অনলাইনে কিছু কাজ ছিল। বাসার কাজ ছিল হ্যাঁ অনলাইনে অনলাইনে কাজ ছিল তো এগুলো শেষ করে এখন ফ্রি এসে আপনাকে কল দিলাম আর কি। ঠিক আছে তাহলে আমি চালু করে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ, that's all. এই যে সকালে করছি যে ওখান থেকে স্টার্ট দিচ্ছি করতে হয়। আপনারা স্ক্রিনে কিন্তু এরই মধ্যে টিপিক্যাল কিছু কোয়েশ্চেন ওয়ার্ডস দেখতে পাচ্ছেন। ঠিক আছে ঠিক আছে। সাধারণত এগ্রি ডিসএগ্রি এর ক্ষেত্রে আমাদেরকে দেয়া হয়ে থাকে। আমরা যদি একটা একটা করে প্রত্যেকটা দেখে ফেলি, হোয়াট ইজ ইয়োর অপিনিয়ন, আপনাকে কোনো একটা স্টেটমেন্ট দেওয়া হয়ে থাকবে এবং আপনাকে সেটা নিয়ে আপনার অপিনিয়ন জিজ্ঞেস করা হবে যে এই পুরো বিষয়টা নিয়ে আপনার অপিনিয়ন কি বা আপনার মতামত কি সেটা আমাদেরকে বলুন। এরপরে আপনাদেরকে জিজ্ঞেস করা হবে ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, আপনি কি এই তথ্যটার সাথে একমত নাকি আপনি এটার সাথে একমত নয়, এগ্রি করছেন নাকি ডিসএগ্রি করছেন। টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, মানে আপনি কতটুকু একমত এবং কতটুকু একমত নয় বা কতটুকু ডিসএগ্রি করছেন সেটা বলতে হবে। এরপরে আমরা যদি একটি স্যাম্পল এসে স্ট্রাকচার দেখে নিই যে একটা এগ্রি ডিসএগ্রি এসে লিখতে হলে আমাদের এসে স্ট্রাকচারটা কি রকম হতে হবে। একদম প্রথমে আমাদের ইন্ট্রোডাকশন, সবগুলো রাইটিং টাস্ক 2 এর স্ট্রাকচার কিন্তু সেম হয়। আমরা এখানে যে স্ট্রাকচারটা শিখবো অন্য টাইপের যখন টপিক এসে থাকবে সেখানেও কিন্তু আমরা সেম স্ট্রাকচারটাই ফলো করব। একদম প্রথমে আমাদের ইন্ট্রোডাকশন। একটু আগে দিই, এগুলো তো পড়ছিলেন সকালে মনি ভাই। হ্যাঁ, একটু আগে দিই, এগুলো সকালে করছিলেন না? ট্রাফিক জ্যাম নিয়ে বলছিলেন একটু আগে দিয়ে। হ্যাঁ তবে আপনার ধরেন একটু আগে দিই, এখান থেকে শুরু করেন। অডিও বুক পড়ার সময় পান, এটা পড়ে আপনার কি লাভ? অডিও বুক যে অনেকক্ষণ ধরে যখন আমরা ট্রাফিক জ্যামে আটকে থাকি আমাদের সময় নষ্ট হয়, কারণ ব্যাকআপ দিবেন। এরপরে থাকছে হলো আমাদের কনক্লুশন। অবভিয়াসলি আমরা এরই মধ্যে জানি যে কনক্লুশন মানে হচ্ছে এমন একটি স্টেটমেন্ট যেটা আমরা লাস্ট প্যারাগ্রাফে রাখি, যেটা আমাদের পুরো আইডিয়াটাকে একবার সামারাইজ করে দেয় এবং একটি কনক্লুডিং স্টেটমেন্ট বা একটি সমাপ্তি ঘোষণা করে এমন একটি স্টেটমেন্ট দিয়ে আমরা আমাদের কনক্লুজিং প্যারাগ্রাফটা শেষ করে ফেলি। এখানে কিন্তু চাইলে আপনি আপনার পার্সোনাল অপিনিয়নও দিতে পারেন, অসুবিধা নাই, যদি আপনাকে প্যাসেজে বলা হয়ে থাকে যে আপনার অপিনিয়ন আমাদেরকে দিন। এখন আমরা স্ক্রিনে একটা স্যাম্পল কোয়েশ্চেন রেখেছি। প্রথমে দেখবেন আমাদের এখানে প্রশ্নটা আছে, তারপরে লেখা ডু ইউ ডিসএগ্রি অর ডু ইউ এগ্রি। সো একদম প্রথমে দেখেন, সাম পিপল বিলিভ দ্যাট আনপেইড কমিউনিটি সার্ভিস শুড বি আ কম্পালসারি পার্ট অফ হাই স্কুল প্রোগ্রামস। অনেকে মনে করে যে কমিউনিটি সার্ভিস, আনপেইড কমিউনিটি সার্ভিস হাই স্কুল প্রোগ্রামের একটি বাধ্যতামূলক অংশ হওয়া উচিত। ফর এক্সাম্পল, working for a charity, improving the neighborhood or teaching sports to younger children। কি কি ধরনের এক্সাম্পল তারা আমাদেরকে দিয়েছে, যে চ্যারিটির জন্য কাজ করা, নেইবারহুড ইমপ্রুভ করা নিয়ে কাজ করা, ছোট ছোট বাচ্চাদেরকে স্পোর্টস শেখানো, সবগুলোই কিন্তু আনপেইড কমিউনিটি সার্ভিসের পর্যায়ে পড়ছে। সো এরকম আনপেইড কমিউনিটি সার্ভিস হাই স্কুল প্রোগ্রামসের একটি বাধ্যতামূলক অংশ হওয়া উচিত, এটা অনেকেই মনে করে। ডু ইউ এগ্রি অর ডু ইউ ডিসএগ্রি, আপনি কি এই স্টেটমেন্টটার সাথে একমত যে না আসলেই এটা আনপেইড কমিউনিটি সার্ভিস আসলেই স্কুলের কারিকুলামের একটি ম্যান্ডেটরি পার্ট হওয়া উচিত, নাকি আপনি এটার সাথে একমত নয় যে না এটা আসলে পার্ট হওয়া উচিত না। তো আমাদেরকে কিন্তু প্রশ্নে ডিরেক্টলি জিজ্ঞেস করে দেওয়া হয়েছে যে আমরা এটার সাথে একমত নাকি একমত না, এটা আমাদেরকে এটা নিয়েই আমাদের অ্যান্সারে কথা বলতে হবে। তো আমরা যদি এটার একদম প্রথম ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফটা খেয়াল করে দেখি, এখানে কিন্তু লেখা আছে, প্রথমেই দেখবেন it is argued that volunteering should be made part of the school curriculum, যে এটা
এই যে some people believe that unpaid community service should be a compulsory part of high school programs, আমরা বলেছি যে আমাদেরকে প্রশ্নে যে স্টেটমেন্টটা দেওয়া হবে সেটাকে মাস্ট প্যারাফ্রেজ করতে হবে। সো আমরা এটাকেই প্যারাফ্রেজ করেছি, ইট ইজ আর্গুড। এখানে ছিল প্রশ্নে ছিল some people believe, আমরা করে দিয়েছি it is argued. It is argued that volunteering should be made part of the school curriculum, যে volunteering এখানে ছিল unpaid community service, এটাকে আমরা বানিয়ে দিয়েছি volunteering should be made part of the school curriculum, should be a compulsory part of high school programs, এটাকে আমরা আমাদের অ্যানসারে বানিয়ে ফেলেছি should be made part of the school curriculum। আমরা প্রশ্নকে প্যারাফ্রেজ করতে খুব সক্ষম হয়েছি। This essay agrees with this suggestion, যে এই এসেটা এই সাজেশনের সাথে একমত বা এগ্রি করে completely because it helps students develop soft skills। কেন এগ্রি করে? কারণ নাম্বার 1 এটা স্টুডেন্টসদেরকে সফট স্কিল ডেভেলপ করতে হেল্প করে and helps them gain much needed work experience। নাম্বার 2 এটা তাদেরকে অনেক ধরনের কাজের এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা গেইন করতে সাহায্য করে। সো আমরা প্রথম স্টেটমেন্টে আমাদের কোয়েশ্চেনটা প্যারাফ্রেজ করেছি, তারপরে আমরা আমাদের থিসিস স্টেটমেন্টের মাধ্যমে বলে দিয়েছি যে আমরা এই প্যারাগ্রাফে বা এই প্যাসেজে কি নিয়ে কথা বলবো। প্রথমত বলে দিয়েছি যে আমরা এই স্টেটমেন্টের সাথে এগ্রি করি, এটা তো আমাদেরকে বলতে হবে কারণ আমরা পরবর্তীতে আমাদেরকে তো মেইন কোয়েশ্চেনই বলা হয়েছে যে এগ্রি করি না ডিসএগ্রি করি। সো দিস এগ্রিজ উইথ দিস সাজেশন। এবং কেন এগ্রি করে? নাম্বার 1 হচ্ছে এটা সফট স্কিল বাড়িয়ে দেয়, নাম্বার 2 হচ্ছে এটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেয়। তো আমরা এটা পড়েই কিন্তু ধারণা করতে পারছি যে আমরা প্রথম বডি প্যারাগ্রাফে নিশ্চয়ই সফট স্কিল কিভাবে এটা বাড়ায় সেটা নিয়ে আলোচনা করব, দ্বিতীয় বডি প্যারাগ্রাফে কিভাবে এটা আমাদেরকে ওয়ার্ক এক্সপিরিয়েন্স গেইন করতে সাহায্য করে সেটা নিয়ে আলোচনা করব। এরপর আমরা চলে যাই আমাদের নাম্বার 1 বডি প্যারাগ্রাফে। খেয়াল করে দেখবেন এখানে কি বলেছে, education should not be limited to strictly academic pursuits, and those in education should also develop life skills such as teamwork, empathy, self-discipline, and one of the best ways to hone these aptitudes is through community service. So এইখানে আমরা যদি দেখি, আমরা একদম প্রথমে কি বলেছিলাম, আমরা যদি একটু ফেরত যাই, it helps students develop soft skills। আমি বলেছিলাম না যে ওই থিসিস স্টেটমেন্টটা পড়েই আমরা বুঝতে পেরেছি যে প্রথম বডি প্যারাগ্রাফে নিশ্চয়ই তারা সফট স্কিল নিয়ে কথা বলবে এবং কিভাবে ভলান্টারি সার্ভিস সফট স্কিলকে বৃদ্ধি করে, সফট স্কিলের মানে আমাদের যে দক্ষতাটা রয়েছে সেটাকে বাড়িয়ে দেয় বা বৃদ্ধি করে সেটা নিয়ে কথা বলবে। একদম ঠিক তাই হয়েছে। প্রথমে আমাদের যেই টপিক সেন্টেন্স রয়েছে ওই টপিক সেন্টেন্সে আমরা বলেছি যে এডুকেশন শুড নট বি লিমিটেড টু স্ট্রিক্টলি একাডেমিক পারসুটস, মানে পড়াশোনা শুধুমাত্র ক্লাসরুমের ভিতরেই থাকা উচিত না। অ্যান্ড দোজ ইন এডুকেশন শুড অলসো ডেভেলপ লাইফ স্কিলস, মানে আমাদের যেই লাইফ স্কিলস রয়েছে সেগুলোও কিন্তু ডেভেলপ করতে হবে, সাচ অ্যাজ টিম ওয়ার্ক, মানে কিভাবে অন্যদের সাথে কাজ করতে হয়, এমপ্যাথি, কিভাবে অন্যদের সাথে সহানুভূতিশীল হতে হয়, অ্যান্ড সেলফ ডিসিপ্লিন, মানে আমাদের লাইফে ডিসিপ্লিন বাড়াতে সাহায্য করতে হয় বা ধরেন এই স্কিলটা আমাদের বানাতে হয় বা তৈরি করতে হয়। and one of the best ways to hone these aptitudes is through community service। and এর মধ্যে এই যে স্কিলগুলোর কথা তারা বলেছে, এই স্কিলগুলো তৈরি করার one of the best ways বা অনেক ভালো একটি উপায় হচ্ছে কমিউনিটি সার্ভিস। তো এটা হচ্ছে আমাদের টপিক সেন্টেন্স। সো আমরা কিন্তু শিখেছিলাম যে টপিক সেন্টেন্স যেটা আমাদের বডি প্যারাগ্রাফ 1 এ থাকে। আচ্ছা, এখানে যে and one of the best ways to hone this মানে এটা বুঝি না। and দিয়ে এটা আছে and দিয়ে কম্পাউন্ড সেন্টেন্স করছে আর কি। ওই যে একটা কথা বলছিলেন না দেন মাসুক স্যার, রায়হান স্যার, ওই যে ফুল প্যারাগ্রাফে একটা সিম্পল সেন্টেন্স, একটা কমপ্লেক্স সেন্টেন্স এবং একটা কম্পাউন্ড সেন্টেন্স থাকতে হবে। কম্পাউন্ড সেন্টেন্সের সূত্র হচ্ছে যে মাঝখানে and থাকবে, নইলে বাট থাকবে, আর নইলে এগুলো থাকবে না। one of the best ways to hone this, hone মানে বুঝি না। to hone these aptitudes, অর্জন hone this বলতে অর্জন gain this, আপনি gain this লেখেন, gain দেখেন, ফোনের জায়গায় আপনি গেইন দেন তাহলে তো চলবে। ফোনের জায়গায় আপনি গেইন দিতে পারবেন, বুঝছেন? এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স করছে আর কি।
মানে ওই যে একটা প্যারাগ্রাফে বসে না আপনার আইএলটিএস এ কম্পাউন্ড সেন্টেন্স না থাকলে পয়েন্ট কমে যায়। ওরা লেখাটা শুরুই করছে একটা কম্পাউন্ড সেন্টেন্স দিয়ে, দেখেন এন্ড দিয়ে কম্পাউন্ড করে বসে, মানে একটা প্যারাগ্রাফে সিম্পলও থাকতে হবে, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স মানে সেখানে শুধুমাত্র একটা ভার্ব একটা সাবজেক্ট থাকবে, আর কমপ্লেক্স সেন্টেন্স শুরু হবে ইফ দিয়ে। ইফ হি কেম আই উইল গো, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। সে আসলে আমি যাব, যদি যদি সে আসে তারপর আমি যাব, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আর কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে আমি এবং সে যাব। হ্যাঁ, বুঝছেন? এই তিনটা সেন্টেন্স থাকলে তারপরে নইলে নইলে নাকি নাম্বার কমে যায়, মানে আপনার 7-8 থেকে মার্ক গুলা 5-6 চলে আসে। ঠিক আছে, ওকে, হ্যাঁ। এন্ড দিয়ে কম্পাউন্ড সেন্টেন্স বুঝেছে ওকে। এটা হোম আচ্ছা আমি এন্ডটা তো আপনাকে বুঝি না, আমি হোন এটা বুঝি না যে phone। আচ্ছা হোম 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 না, হোম হচ্ছে এটা এক হ্যাঁ, ধরনের এটা একটা ভার্ব, হ্যাঁ। এটা খুব এটা মানে হচ্ছে টু মেক মোর অ্যাকিউট, এফেক্টিভ, ইমপ্রুভ, পারফেক্ট। পারফেক্ট হোম দিস মানে পারফেক্ট, টু পারফেক্ট দিস, টু পারফেক্ট দিস অ্যাপটিটিউড। অ্যাপটিটিউড ইজ থ্রো কমিউনিটিভ সার্ভিস। অ্যাপটিটিউড মানে একটা মাত্রা, অ্যাপটিটিউড মানে একটা সীমা পরিসীমাকে বোঝায় অ্যাপটিটিউড। হোম দিস মানে হচ্ছে পারফেক্ট, পারফেক্ট করা, বুঝছেন? ঠিক আছে। অ্যালটিটিউড মানে উচ্চতা, একটা নির্দিষ্ট পরিমাপ, মানে এত ফুট উঁচু, মানে মাপে না যে আপনি কত বড় ব্রিলিয়ান্ট, আপনি অত বড় ব্রিলিয়ান্ট বলো না, পিএইচডি হোল্ডার, মাস্টার্স, বুঝলেন নাই? অ্যাপ্টিটিউড মানে একটা মাত্রা, কতটুকু পর্যন্ত, এটা মানে কি এটার বাংলাটা বুঝেন। এন্ড ওয়ান অফ দ্য বেস্ট ওয়েজ টু হোম দিস, হোম মানে হচ্ছে মানে কি করা, পারফেক্ট করা, মানে হোম শব্দের মানে হচ্ছে পারফেক্ট, মানে যেটাকে কি বলে, মানে পারফেক্ট করা আর কি। আচ্ছা, আর একটু পিছিয়ে করে দেন তো ভিডিওটা। আরেকটা 10 পিছনে করে, 20 সেকেন্ড। পিছনে, ঠিক খেয়াল আছে, করে দেখবেন এখানে কি বলেছে, দাঁড়ান। ফ্রেজ করতে খুব সক্ষম হয়েছি। ঠিক আছে, ঠিক আছে। This essay আর agrees একটু with this আগাই suggestion. যান। এই প্রথমেই দেখবেন it is argued that volunteering should be made part of the school curriculum. যে আর এটা একটু আগাই দিতে পারবেন। এই প্যাসেজে কি নিয়ে কথা বলবো। প্রথমত একটু ধারণা করতে পারছি যে আমরা প্রথম বডি প্যারাগ্রাফে নিশ্চয়ই সফট স্কিল কিভাবে এটা বাড়ায় সেটা নিয়ে আলোচনা করব। দ্বিতীয় বডি প্যারাগ্রাফে কিভাবে এটা আমাদেরকে ওয়ার্ক এক্সপিরিয়েন্স গেইন করতে সাহায্য করে সেটা নিয়ে আলোচনা করব। এরপর আমরা চলে যাই আমাদের নাম্বার 1 বডি প্যারাগ্রাফে। খেয়াল করে দেখবেন এখানে কি বলেছে, এডুকেশন শুড নট বি লিমিটেড টু স্ট্রিক্টলি, এটা তো আমাদেরকে বলতে হবে কারণ আমরা পরবর্তীতে আমাদেরকে তো মেইন কোয়েশ্চেনই বলা হয়েছে যে এগ্রি করি না ডিসএগ্রি করি। সো দিস এগ্রিজ উইথ দিস সাজেশন, এবং কেন এগ্রি করে? নাম্বার 1 হচ্ছে এটা সফট স্কিল বাড়িয়ে দেয়, নাম্বার 2 হচ্ছে এটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেয়। তো আমরা এটা পড়েই কিন্তু ধারণা করতে পারছি যে আমরা প্রথম বডি প্যারাগ্রাফে নিশ্চয়ই সফট স্কিল কিভাবে এটা বাড়ায় সেটা নিয়ে আলোচনা করব। দ্বিতীয় বডি প্যারাগ্রাফে কিভাবে এটা আমাদেরকে ওয়ার্ক এক্সপিরিয়েন্স গেইন করতে সাহায্য করে সেটা নিয়ে আলোচনা করব। এরপর আমরা চলে যাই আমাদের নাম্বার 1 বডি প্যারাগ্রাফে। খেয়াল করে কিছুক্ষণ আগে যেটা ছিল এটা কি বুঝছেন, এটা ছিল টপিক, বুঝছেন, ইন্ট্রোডাকশন। মানে ভাই এই জিনিসটা কি বুঝছেন, এই যে এটা আমার কার্সর কাজ করতেছে, মাউসের কার্সর, হ্যাঁ, 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 কাজ করতেছে। এই ডু ইউ এগ্রি অর ডিসএগ্রির নিচে যেটা দেখতেছেন এটা হচ্ছে যে ইন্ট্রোডাকশন। এই ইন্ট্রোডাকশনে হ্যাঁ, হ্যাঁ, মানে এটা ইন্ট্রোডাকশন, এটা বুঝছি। ইন্ট্রোডাকশনে মানে ডিটেলস কিছু থাকবে না, মানে এটা পজিটিভ আর নেগেটিভ দিক নিয়ে একটু সামারাইজ করে কথা বলবো, আর কিছুই না। ঠিক আছে, এখানে বিস্তারিত কিছুই থাকবে না। জি। মানে ভলান্টারি অ্যাক্টিভিটিস এর কিছু পজিটিভ এবং কিছু নেগেটিভ দিক আছে, জাস্ট এই কথাটা বলবো। আর পরবর্তী কথাগুলো বলবো বডি প্যারাগ্রাফ 1 এ এবং বডি প্যারাগ্রাফ 2 তে। ঠিক আছে, ওকে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেয়। তো আমরা এটা পড়েই কিন্তু ধারণা করতে পারছি যে আমরা প্রথম বডি প্যারাগ্রাফে নিশ্চয়ই সফট স্কিল কিভাবে এটা বাড়ায় সেটা নিয়ে আলোচনা করব। দ্বিতীয় বডি প্যারাগ্রাফে কিভাবে এটা আমাদেরকে ওয়ার্ক এক্সপিরিয়েন্স গেইন করতে সাহায্য করে সেটা নিয়ে আলোচনা করব। এরপর আমরা চলে যাই আমাদের নাম্বার 1 বডি প্যারাগ্রাফে। খেয়াল করে দেখবেন এখানে কি বলেছে, এডুকেশন শুড নট বি লিমিটেড টু স্ট্রিক্টলি একাডেমিক পারসুটস, and those in education should also develop life skills such as teamwork, empathy, self-discipline, and one of the best ways to hone these aptitudes is through community service. So, এইখানে আমরা যদি দেখি, আমরা একদম প্রথমে কি বলেছিলাম, আমরা যদি একটু ফেরত যাই, it helps students develop soft skills.
আমি বলেছিলাম না যে ওই থিসিস স্টেটমেন্টটা পড়েই আমরা বুঝতে পেরেছি যে প্রথম বডি প্যারাগ্রাফে নিশ্চয়ই তারা সফট স্কিল নিয়ে কথা বলবে এবং কিভাবে ভলান্টারি সার্ভিস সফট স্কিলকে বৃদ্ধি করে, সফট স্কিলের মানে আমাদের যে দক্ষতাটা রয়েছে সেটাকে বাড়িয়ে দেয় বা বৃদ্ধি করে সেটা নিয়ে কথা বলবে। একদম ঠিক তাই হয়েছে। প্রথমে আমাদের যেই টপিক সেন্টেন্স রয়েছে ওই টপিক সেন্টেন্সে আমরা বলেছি যে এডুকেশন শুড নট বি লিমিটেড টু স্ট্রিক্টলি একাডেমিক পারসিউটস, মানে পড়াশোনা শুধুমাত্র ক্লাসরুমের ভিতরেই থাকা উচিত না। অ্যান্ড দোজ ইন এডুকেশন শুড অলসো ডেভেলপ লাইফ স্কিলস, মানে আমাদের যেই লাইফ স্কিলস রয়েছে সেগুলোও কিন্তু ডেভেলপ করতে হবে। সাচ অ্যাজ টিম ওয়ার্ক, মানে কিভাবে অন্যদের সাথে কাজ করতে হয়, এমপ্যাথি, কিভাবে অন্যদের সাথে সহানুভূতিশীল হতে হয়, অ্যান্ড সেলফ ডিসিপ্লিন, মানে আমাদের লাইফে ডিসিপ্লিন বাড়াতে সাহায্য করতে হয় বা ধরেন এই স্কিলটা আমাদের বানাতে হয় বা তৈরি করতে হয়। অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট ওয়েজ টু হোন দিজ অ্যাপটিটিউডস ইজ থ্রু কমিউনিটি সার্ভিস। অ্যান্ড এর মধ্যে এই যে স্কিলগুলোর কথা তারা বলেছে, এই স্কিলগুলো তৈরি করার ওয়ান অফ দ্য বেস্ট ওয়েজ বা অনেক ভালো একটি উপায় হচ্ছে কমিউনিটি সার্ভিস। তো এটা হচ্ছে আমাদের টপিক সেন্টেন্স। সো আমরা কিন্তু এরই মধ্যে শিখেছিলাম যে টপিক সেন্টেন্স যেটা আমাদের বডি প্যারাগ্রাফ 1-এ থাকে সেই টপিক সেন্টেন্সটা আমাদের পুরো প্যারাগ্রাফে আমরা কি নিয়ে কথা বলবো সেটা নিয়ে আমাদেরকে একটু ধারণা দিয়ে দেয়। সো আমরা এখানে বলেছি যে আমাদের যদি আমরা এরকম অনেক ধরনের কমিউনিটি সার্ভিস করি, আমাদের টিম ওয়ার্ক বাড়ে, এমপ্যাথি বাড়ে, সেলফ ডিসিপ্লিন বাড়ে। এখন আমরা কি বলছি? সার্ভিং দোজ লেস ফরচুনেট দেন আওরসেলভস, মানে আমাদের থেকে যারা একটু কম ফরচুনেট তাদেরকে যদি আমরা সাহায্য করি, it teaches us many lessons including how to work with people, মানে আমরা যে কমিউনিটি সার্ভিস করি, কমিউনিটি সার্ভিসে তো সাধারণত আমরা যারা একটু আন্ডার প্রিভিলেজ তাদেরকে সাহায্য করার চেষ্টা করি। তো তাদেরকে সাহায্য করলে আমরা কি কি শিখি? including how to work with people, মানে কিভাবে কোনটা বুঝেন না? হ্যালো, হ্যাঁ বুঝছি ভাইয়া। বুঝতেছেন না? আচ্ছা ঠিক আছে, ওকে। অন্যদের সাথে কাজ করতে হয়। এই যে প্রথমেই আমরা টিম ওয়ার্কের কথা বলেছিলাম, আমি একটু করে এই জায়গাটা ইরেজ করে আপনাদেরকে দেখিয়ে দেই, তাহলে আপনাদের বুঝতে আরো অনেক সুবিধা হবে। আমি যে মার্কিং গুলো করেছি এগুলোকে আমরা একটু মুছে দেই। আচ্ছা, সো আমরা যদি আরেকটু এগিয়ে যাই, আপনারা খেয়াল করে দেখবেন একদম প্রথমে আমরা টিম ওয়ার্কের কথা বলেছিলাম, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই টিম ওয়ার্ক নিয়েই আমরা কিন্তু এইখানে বলেছি যে আমরা যদি কমিউনিটি সার্ভিস করি, অন্যদের সেবা করি, তাহলে আমরা অন্য মানুষজনের সাথে কাজ করা শিখি। হাউ টু ওয়ার্ক উইথ পিপল ফ্রম আদার ব্যাকগ্রাউন্ডস, যে অন্য ব্যাকগ্রাউন্ডের ব্যক্তিদের সাথে কাজ করা আমাদেরকে শেখায়। এটাই কিন্তু ডিরেক্টলি এই টিম ওয়ার্কের সাথে রিলেটেড। অ্যান্ড দ্য ভ্যালু অফ হার্ড ওয়ার্ক, মানে কষ্ট করার যে ভ্যালুটা আছে সেটাও আমাদেরকে শেখায়। Thus enabling us to hone these skills before becoming an adult. So আমরা ছোটবেলা থেকেই এই স্কিলগুলো তৈরি করতে পারি। ফর এক্সাম্পল, মেনি ইয়াং করে দেখবেন একদম প্রথমে আমরা টিম ওয়ার্কের কথা বলেছিলাম, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই টিম ওয়ার্ক নিয়েই আমরা কিন্তু মানে কষ্ট করার যে ভ্যালুটা আছে তাহলে আমরা অন্য মানুষজনের সাথে কাজ করা শিখি। হাউ টু ওয়ার্ক উইথ পিপল ফ্রম আদার ব্যাকগ্রাউন্ডস, যে অন্য ব্যাকগ্রাউন্ডের ব্যক্তিদের সাথে কাজ করা আমাদেরকে শেখায়। এটাই কিন্তু ডিরেক্টলি এই টিম ওয়ার্কের সাথে রিলেটেড। অ্যান্ড দ্য ভ্যালু অফ হার্ড ওয়ার্ক, মানে কষ্ট করার যে ভ্যালুটা আছে সেটাও আমাদেরকে শেখায়। Thus enabling us to hone these skills before becoming an adult. So আমরা ছোটবেলা থেকেই এই স্কিলগুলো তৈরি করতে পারি। For example, many young people from wealthier countries take a gap year and help those less fortunate than themselves to increase their gratitude for what they have and improve their work ethic. যে আমি যদি একটি উদাহরণ দেই, বিদেশে বা একটু বড়লোক দেশগুলোতে, ডেভেলপড দেশগুলোতে ছোট মানুষরা অনেক সময় দেখা যায় যে স্কুলের পর একটি গ্যাপ ইয়ার নেয়, যে 1 বছর ওরা হচ্ছে শুধু কমিউনিটি সার্ভিস করে এবং তাদের জীবনে যা যা ভালো জিনিস আছে সেটা নিয়ে আরো কৃতজ্ঞ বোধ করা শিখে এবং তাদের ওয়ার্ক এথিক বা কাজ করার যে এথিক্স রয়েছে সেগুলোকে ইমপ্রুভ করে। সো আমরা কিন্তু এমপ্যাথি, সেলফ ডিসিপ্লিন সবগুলো পয়েন্টকে কভার করে ফেলেছি আমাদের এক্সাম্পলের মাধ্যমে। সো এইভাবেই কিন্তু আমরা যখন প্রথমে টপিক সেন্টেন্সে বলে দিয়েছি যে আমরা এই পুরো প্যারাগ্রাফটাতে কি নিয়ে কথা বলছি,
যে এডুকেশন শুধুমাত্র ক্লাসরুমের ভিতরে সীমাবদ্ধ থাকা উচিত না, অনেক ধরনের লাইফ স্কিল আমাদের শেখা উচিত, যেমন টিম ওয়ার্ক, এমপ্যাথি, সেলফ ডিসিপ্লিন। তারপরে গিয়ে আমরা যতগুলো এক্সাম্পল বা সাপোর্টিং ডিটেল দিয়েছি সবগুলো এই একটা প্রথম টপিক সেন্টেন্সটাকেই সাপোর্ট করেছে বা আরো বেশি প্রমাণ করেছে। এটা কিন্তু অনেক দরকার, আপনার স্ট্রাকচারটা ঠিক এরকমই হতে হবে। তারপরের প্যারাগ্রাফে আপনারা খেয়াল করে দেখবেন একই জিনিস করা হয়েছে। একদম প্রথমে many colleges and companies are also increasingly looking for this type of experience। আমরা আমাদের একদম প্রথম দিকে যদি চলে যাই, খেয়াল করে দেখবেন it helps students develop soft skills, এটা তো আমরা অলরেডি কভার করে ফেলেছি। তারপরে আমরা বলেছিলাম যে and helps them gain much needed work experience, তাদেরকে অনেক ধরনের ওয়ার্ক এক্সপিরিয়েন্স গেইন করতে সাহায্য করে। সো আমরা যদি এই প্যারাগ্রাফে যাই, আমরা জানি যে এখানে তারা ওয়ার্ক এক্সপিরিয়েন্স নিয়েই কথা বলবে। Many colleges and companies are also increasingly looking for this type of experience, যে অনেক কলেজেস, অনেক ইউনিভার্সিটিস, অনেক কোম্পানিজ এই ধরনের ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিন্তু খুঁজছে। Most school graduates have the same grades and charitable works can help set you apart from other students when making college applications। যে স্কুল থেকে যারা গ্র্যাজুয়েট করে ম্যাক্সিমামেরই কিন্তু গ্রেড একই রকম হয়। আর যখন আমরা এই ধরনের ভলেন্টারি ওয়ার্কগুলো করি, চ্যারিটেবল ওয়ার্কগুলো করি, এগুলো আমাদেরকে অন্যদের থেকে ভিন্ন করে তুলে যখন আমরা কলেজ অ্যাপ্লিকেশনগুলো করি বা ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনগুলো করি। আমরা যে প্রথম টপিক সেন্টেন্সটা দিয়েছিলাম যে মেনি স্কুল, কলেজেস অ্যান্ড কোম্পানিজ আর অলসো ইনক্রিজিংলি লুকিং ফর দিস টাইপ অফ এক্সপিরিয়েন্স, এটা হচ্ছে আমাদের টপিক সেন্টেন্স, যে আমরা এটা দিয়ে বুঝিয়ে দিয়েছি যে আমরা এই প্যারাগ্রাফটাতে এটা নিয়েই কথা বলবো, যে কলেজেস, কোম্পানিজ অনেক ধরনের এক্সপিরিয়েন্স খুঁজছে। তারপরে আমরা যত কিছু বলেছি সবকিছু কিন্তু এই টপিক সেন্টেন্সটাকে সাপোর্ট করেছে, যে স্কুল গ্র্যাজুয়েটসরা সবাই আসলে একই রকমই হয়, আমাদের যদি এই ধরনের ওয়ার্ক এক্সপিরিয়েন্স গুলো থাকে এটা আসলে আমাদেরকে আরো অন্যদের থেকে ভিন্ন করে তোলে, উইচ ইজ গুড। তারপরে আমরা অবশ্যই একটা এক্সাম্পল দিয়েছি, আপনাকেও কিন্তু এক্সাম্পল দিতে হবে। ফর এক্সাম্পল, Cambridge and Oxford receive thousands of applications from straight A students every year। আমি যদি একটি উদাহরণ দিতে চাই তাহলে কেমব্রিজ এবং অক্সফোর্ড হাজার হাজার অ্যাপ্লিকেশন পায় প্রত্যেক বছর ফ্রম ভেরি গুড স্টুডেন্টস, মানে যারা অনেক ভালো স্টুডেন্টস, and can only accept a small percentage of applicants, মানে তারা কিন্তু এত হাজার হাজার স্টুডেন্টসদেরকে নিতে পারবে না, তারা তার মধ্যে অনেক অল্প স্টুডেন্টসদেরকে আসলে নেয়। What you have done outside the classroom is often what differentiates you from everyone else and gets you that coveted spot। যে আমরা ক্লাসরুমের বাহিরে গিয়ে কি কি করি সেটাই আসলে আমাদেরকে অন্যদের থেকে ভিন্ন করে তুলে, এবং ওই যে কভেটেড স্পট থাকে, কভেটেড স্পট মানে হচ্ছে ওই যে একটা জিনিস যেটা সবাই চায়, অক্সফোর্ডে পড়তে সবাই চায় বা কেমব্রিজে পড়তে সবাই চায়, ওই যে একটা স্পট থাকে স্টুডেন্টের জন্য, ওই ডিজায়ারেবল স্পটটাকেই কভেটেড স্পট বলা হয়ে থাকে। সো আমরা ক্লাসরুমের বাইরে যেটা করি সেটাই আমাদেরকে অন্যদের থেকে ভিন্ন করে তুলে এবং এই টাইপের হেল্প করে। আমরা আমাদের টপিক সেন্টেন্স, তারা কিন্তু এত হাজার হাজার স্টুডেন্টসদেরকে নিতে পারবে না, তারা তার মধ্যে অনেক অল্প স্টুডেন্টসদেরকে আসলে নেয়। What you have done outside the classroom is often what Cambridge and Oxford university application গুলো করি। আমরা যে প্রথম টপিক সেন্টেন্সটা দিয়েছিলাম যে many school, colleges and companies are also increasingly looking for this type of experience, এটা হচ্ছে আমাদের টপিক সেন্টেন্স, যে আমরা এটা দিয়ে বুঝিয়ে দিয়েছি যে আমরা এই প্যারাগ্রাফটাতে এটা নিয়েই কথা বলবো, যে কলেজেস, কোম্পানিজ অনেক ধরনের এক্সপিরিয়েন্স খুঁজছে। তারপরে আমরা যত কিছু বলেছি সবকিছু কিন্তু এই টপিক সেন্টেন্সটাকে সাপোর্ট করেছে, যে স্কুল গ্র্যাজুয়েটসরা সবাই আসলে একই রকমই হয়, আমাদের যদি এই ধরনের ওয়ার্ক এক্সপিরিয়েন্স গুলো থাকে এটা আসলে আমাদেরকে আরো অন্যদের থেকে ভিন্ন করে তোলে, উইচ ইজ গুড। তারপরে আমরা অবশ্যই একটা এক্সাম্পল দিয়েছি, আপনাকেও কিন্তু এক্সাম্পল দিতে হবে। For example, Cambridge and Oxford receive thousands of applications from straight A students every year। আমি যদি একটি উদাহরণ দিতে চাই তাহলে কেমব্রিজ এবং অক্সফোর্ড হাজার হাজার অ্যাপ্লিকেশন পায় প্রত্যেক বছর ফ্রম ভেরি গুড স্টুডেন্টস, মানে যারা অনেক ভালো স্টুডেন্টস, and can only accept a small percentage of applicants, মানে তারা কিন্তু এত হাজার হাজার স্টুডেন্টসদেরকে নিতে পারবে না, তারা তার মধ্যে অনেক অল্প স্টুডেন্টসদেরকে আসলে নেয়। What you have done outside the classroom is often what differentiates you from everyone else and gets you that coveted spot। যে আমরা ক্লাসরুমের বাহিরে গিয়ে কি কি করি সেটাই আসলে আমাদেরকে
অন্যদের থেকে ভিন্ন করে তুলে এবং ওই যে কাভেটেড স্পট থাকে, কাভেটেড স্পট মানে হচ্ছে ওই যে একটা জিনিস যেটা সবাই চায়, অক্সফোর্ডে পড়তে সবাই চায় বা কেমব্রিজে পড়তে সবাই চায়, ওই যে একটা স্পট থাকে স্টুডেন্টের জন্য, ওই ডিজায়ারেবল স্পটটাকেই কাভেটেড স্পট বলা হয়ে থাকে। সো আমরা ক্লাসরুমের বাইরে যেটা করি সেটাই আমাদেরকে অন্যদের থেকে ভিন্ন করে তুলে এবং এই টাইপের সিচুয়েশনে সাকসেসফুল হতে হেল্প করে। সো আমরা আমাদের টপিক সেন্টেন্স দিয়েছি, আমরা তারপরে সব সাপোর্টিং ডিটেল দিয়েছি, যে সাপোর্টিং ডিটেল দিয়ে আমরা এই টপিক সেন্টেন্সটাকে সাপোর্ট করেছি বা উদাহরণও দিয়েছি যেটা দিয়ে আমরা এই টপিক সেন্টেন্সটাকে প্রমাণ করেছি। তারপরে অফকোর্স আমাদের কনক্লুশন, যেখানে আমরা দেখতে পাচ্ছি ইন কনক্লুশন, এটা খুবই কমন একটা লিঙ্কিং ওয়ার্ড যেটা কনক্লুডিং প্যারাগ্রাফে ইউজ করা হয়। ইন কনক্লুশন, teenagers should be made to partake in unpaid work as part of their schooling because it will help them learn things they wouldn't ordinarily learn from their teachers. And it will also boost their chances of getting into third level education. খেয়াল করে দেখবেন, আমি আপনাদেরকে এর আগেও বলেছি যে আমরা কনক্লুশনে আমাদের যে ওভারভিউ স্টেটমেন্টটা থাকবে বা আমাদের যে থিসিস স্টেটমেন্টটা থাকবে সেটাকেই ভিন্ন শব্দ ব্যবহার করে বলবো। আমরা কিন্তু এই প্যাসেজের একদম প্রথমে থিসিস স্টেটমেন্ট এটাই দিয়েছিলাম যে আমাদের কেন এরকম আনপেইড ভলান্টারি সার্ভিস করা উচিত, কারণ এগুলো আমাদের সফট স্কিল বাড়ায় এবং আমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স বাড়ায়। আমরা কিন্তু এখানে একই কথা বলেছি আরেকবার, জাস্ট ভিন্ন শব্দ ব্যবহার করে বলেছি যে টিনেজার্সদেরকে আনপেইড ওয়ার্ক করা উচিত স্কুলের পার্ট হিসেবে, কারণ তারা অনেক কিছু শিখবে যেগুলো তারা ক্লাসরুমের ভিতর শিখবে না, মানে সফট স্কিলস। অ্যান্ড ইট উইল অলসো বুস্ট দেয়ার চান্সেস অফ গেটিং ইনটু থার্ড লেভেল এডুকেশন, মানে এই ওয়ার্ক এক্সপিরিয়েন্স গুলো ইউনিভার্সিটিজ খুঁজে, কোম্পানিজ খুঁজে। সো এটা করলে তাদের ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার চান্সও বাড়বে এবং তাদের বিভিন্ন কোম্পানিতে কাজ করার চান্সও বাড়বে, কারণ তাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স বাড়বে। সো একই কথা, আমাদের যে থিসিস স্টেটমেন্টটা ছিল, থিসিস স্টেটমেন্ট এবং ওভারভিউ স্টেটমেন্ট কিন্তু একই জিনিস। সো এই স্টেটমেন্টে আমরা যেটা বলেছিলাম আমরা কনক্লুশনে ঠিক একই কথাটা আরেকবার বলে দিয়েছি। সো কাজ কিন্তু হয়ে গিয়েছে। এর পরবর্তী স্লাইডগুলোতে আপনারা খেয়াল করে দেখবেন আমরা আলাদা আলাদা করে মার্ক করে রেখেছি। এটা ছিল জাস্ট একটু সাম আপ করে দেওয়ার জন্য, এটা ছিল আমাদের কোয়েশ্চেনের প্যারাফ্রেজ। সো এটা কিন্তু একদমই ম্যান্ডেটরি, এটা কিন্তু স্কিপ করা যাবে না। এটা আমাদের কোয়েশ্চেনের প্যারাফ্রেজ ছিল। তারপরে আমরা আমাদের থিসিস স্টেটমেন্ট দিয়েছি এই লাইনটাতে, এটা আমাদের থিসিস অথবা ওভারভিউ স্টেটমেন্ট, এটাও কিন্তু খুবই ম্যান্ডেটরি, এটা আমাদের দিতেই হবে যে আমরা এই এসেতে কি নিয়ে করা যাবে না। এটা আমাদের কোয়েশ্চেনের প্যারাফ্রেজ ছিল। তারপরে আমরা আমাদের থিসিস স্টেটমেন্ট দিয়েছি এই লাইনটাতে, এটা আমাদের থিসিস অথবা ওভারভিউ স্টেটমেন্ট, এটাও কিন্তু খুবই ম্যান্ডেটরি, এটা আমাদের দিতেই হবে যে আমরা এই এসেতে কি নিয়ে কথা বলছি, এই স্টেটমেন্টটা ব্যবহার করে আমরা এটা বলছি। তারপরে রয়েছে আমাদের প্রথম বডি প্যারাগ্রাফ, এটা হচ্ছে আমাদের বডি প্যারা নাম্বার 1। এখানে হচ্ছে আমাদের টপিক সেন্টেন্স, পুরোটাই আমরা বোল্ড করে রেখেছি। এই টপিক সেন্টেন্স ব্যবহার করে আমরা বলতেছি যে আমরা এই প্যারাগ্রাফটাতে কি নিয়ে কথা বলবো। তারপরে রয়েছে সাপোর্টিং ডিটেল, যেটা এখানে বোল্ড করা রয়েছে একদম এতটুকু পর্যন্ত। এই পুরো সাপোর্টিং ডিটেল দিয়ে আমরা আমাদের টপিক সেন্টেন্সটাকে সাপোর্ট করছি বা প্রমাণ করছি। তারপরে রয়েছে আমাদের বডি প্যারাগ্রাফ 2, এখানে আমাদের আবারও প্রথমে হচ্ছে টপিক সেন্টেন্স, যে আমরা এই পুরো প্যারাগ্রাফটাতে কি নিয়ে কথা বলবো সেটা বলে দিয়েছে। এরপরে রয়েছে ওই পুরো টপিক সেন্টেন্সটাকে সাপোর্ট করার মতো অনেকগুলো এভিডেন্স, অনেকগুলো স্টেটমেন্ট এবং এক্সাম্পল, এটাও কিন্তু আপনাদের খুবই দরকার করা। তারপরে রয়েছে আমাদের কনক্লুশন, যে কনক্লুশনটাতে আমরা মূলত আমাদের ওভারভিউ স্টেটমেন্ট বা আমাদের থিসিস স্টেটমেন্টে যে কথাটা বলেছি সেটাকেই আবারও রিপিট করে দিয়েছি, ভিন্ন শব্দ ব্যবহার করে প্যারাফ্রেজ করে দিয়েছি। এই কারণেই কিন্তু বলে যে আইএলটিএস রাইটিং পার্টের জন্য প্যারাফ্রেজ করতে পারাটা খুবই ইম্পর্টেন্ট একটা স্কিল। আপনারা যত বেশি লিখবেন তত বেশি এই স্কিলটা আপনাদের ইমপ্রুভ হতে থাকবে। এরই মধ্যে কিন্তু আমাদের এগ্রি ডিসএগ্রি এসে কিভাবে লিখতে হয় সেটা শেখা হয়ে গিয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে রাইটিং টাস্ক 2 তে কিন্তু স্ট্রাকচারটা ওভারঅল সব টাইপের প্রশ্নের জন্যই সেম হয়ে থাকে, আমরা জাস্ট ভিতরে কি ইনফরমেশন দেই সেটাই একটু ভিন্ন হয়। আশা করি আপনাদের এগ্রি ডিসএগ্রি এসে লিখতে এর পরবর্তী থেকে আর কখনোই সমস্যা হবে না। এর পরের ক্লাসে আমরা নতুন আরেকটা টপিক নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ। ভাই বুঝছেন না? সোজা লাগছে হ্যাঁ না? ভাই, হ্যাঁ বুঝছি। মাসুক স্যারের লেকচার আমি তো 7-8টা করেও বুঝি নাই, ওটা একবারে বুঝেছি যে বুঝে গেছি।
শুরুতে এগ্রি এটা ডিসএগ্রিতে আমরা বুঝতে পারছি যে কারণ আছে, কারণ মাসুক স্যার হচ্ছে আমাদের গ্রামাটিক্স গুলো ক্লিয়ার করে দিয়েছে, তো ওনারটা বুঝতে আমাদের ইজি হয়েছে যে আসলে মাসুক স্যার কোন কোন গুলো ধরে ধরে আমাদেরকে বুঝাইছে, এটা আসলে ওনার মাধ্যমে বুঝছি আর কি, যে ও তো ডিরেক্ট এক্সাম্পল দিয়ে দিয়ে করাইছে। স্যার তো আমাদেরকে গ্রামাটিক্যালি বুঝাইছে এটা, কিন্তু উনি তো এক্সাম্পল, আমরা কিন্তু এক্সাম্পলের সাথে সাথে গ্রামাটিক্যাল গুলো কিন্তু আমরা মিলাচ্ছি, বুঝছেন? তবে আমার মতে, যেমন ধরো আমার মতে ওই মানে বেসিকটা ডেভেলপ করা খুব ইম্পর্টেন্ট। আমি যদি অনর্গল বলতে থাকি, এখন মাজিদ স্যারের একটা পড়ানোর টেকনিকের সমস্যা হচ্ছে, উনি অনর্গল বলতে থাকে। অনর্গল বললে তো আপনার মাথা ঢুকবে না, আহ, ঠিক না? আমাকে আগে বুঝে নিতে আমাদেরকে হবে, কিছু আমাকে আগে বুঝতে হবে যে আমার এখানে কিভাবে লিখতে হবে। আমাকে লিখতে হবে কি, যেমন ডিসএগ্রি কি লিখতে হবে, আমাকে একটা প্যারাফ্রেজ লিখতে হবে, প্যারাফ্রেজের সাথে ইনক্লুড করে দিতে হবে যে একটা কি থিসিস স্টেটমেন্ট বা ওভারভিউ স্টেটমেন্ট। মানে আমাকে যে টপিকটা নিয়ে বলতেছে ওটার একটু সামারি করে এক লাইন বলবো ভিন্ন শব্দে। ওখানে বলছে আর ইউ এগ্রিড, আমি লিখবো যে এখানে কি আর গুড বলছে না, মানে সিনোনিম আকারে। আর্গু মানে কি তর্ক, মানে এই কথা যেটা আমি বলতেছি এটার পক্ষে বিপক্ষে বলা আর্গু। আচ্ছা, ওটা বললো ওভারভিউ স্টেটমেন্ট সে বলছে। ফার্স্টে প্যারাফ্রেজের সাথে অ্যাড করে দিব ওভারভিউ স্টেটমেন্ট বা থিসিস স্টেটমেন্ট। এবার বডি প্যারাগ্রাফ 1 দিব, বডি প্যারাগ্রাফ 1 দিয়ে ওখানে মেইন আইডিয়া কিছু লিখবো, তারপরে ওটার সাথে কয়েকটা এক্সাম্পল দিয়ে এটাকে বলবো যে সাপোর্ট আইডিয়া দিয়ে বলবো যে না আমার এই কথাটা ঠিক আছে। এরপর বডি প্যারাগ্রাফ 2 তে যাবো, ওখানে মেইন আইডিয়া লিখবো, এবার ওটার সাথে কয়েকটা সাপোর্টিং আইডিয়া বা এক্সাম্পল দিব যে হ্যাঁ কথাটা ঠিক আছে। লাস্টে কনক্লুশন লিখবো, না এটা আসলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসটা আসলেই দরকার। হ্যাঁ, আচ্ছা ভাইয়া একটু করে আগে দেন তো কনক্লুশনটা, একটা স্ক্রিনশট নিয়ে আমি। নেন না, সমস্যা নেই। করার মতো অনেকগুলো এভিডেন্স, অনেকগুলো স্টেটমেন্ট এবং এক্সাম্পল, এটাও কিন্তু আপনাদের খুবই দরকার করা। তারপরে রয়েছে আমাদের কনক্লুশন, যে কনক্লুশনটাতে ঠিক আছে ভাইয়া। তো আমাদের ওভারভিউ স্টেটমেন্ট বা আমাদের থিসিস স্টেটমেন্ট। ঠিক আছে, আমরা আরেকটাতে যাবো, আরেকটা করি না, কোশ্চেন দিয়ে তো করে। হ্যালো, এগ্রি ডিসএগ্রি টুটা দেখি। 1% তো। হ্যালো, আছেন? আছে আছে। না, এইটা এই পরটাতে যাবো, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজে যাবো, নাকি স্ট্রাকচারটা শেষ হ্যাঁ করবো, দিয়ে দেন। নাকি স্ট্রাকচার বাকি ছিল যে স্ট্রাকচারটা করে ফেলে আগে? স্ট্রাকচার করেন, দেখবেন না? দেন একটা দেন, যে কোনো একটা দেন। স্ট্রাকচারটা দিই যেটা বাকি, ওই যে সকালে আটকে গেছিল যে, এখন আসছে কিনা দেখি। আসছে। আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আইএলস রাইটিং এর টাস্ক 2 নিয়ে আলোচনা করব। আমরা কিন্তু এরই মধ্যে টাস্ক 1 নিয়ে অনেক বিস্তারিত ডিসকাশন করেছি, টাস্ক 1 এর স্ট্রাকচার নিয়ে কথা বলেছি। টাস্ক 2 এর স্ট্রাকচারটাও টাস্ক 1 এর মতো খানিকটা সিমিলার, কিন্তু টাস্ক 2 তে আমাদেরকে একটি বড় এসে টাইপ আনসার লিখতে হয়। আমাদেরকে টপিক দেওয়া থাকে, ওই টপিকের উপর আমাদেরকে সাধারণত একটি একাডেমিক এসে তৈরি করতে হয় বা প্রডিউস করতে হয়। আপনারা স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন একদম ফার্স্ট যেই পার্টটা থাকে রাইটিং টাস্ক 2 এর, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। আমরা যে কোনো এসে যখন লেখা শুরু করব, আমাদের ইন্ট্রোডাকশনটা অনেক অনেক বেশি ক্রুশাল, এবং ইন্ট্রোডাকশনটা ভালো হলেই কিন্তু সেটা আমাদের রিডারকে বা আমাদের যে এক্সামিনার আছে তার অ্যাটেনশনটা ধরে ফেলতে পারবে এবং তাকে আরো পড়ে যেতে বা এগিয়ে যেতে আরো ইন্টারেস্টেড করে তুলবে। সো আইএলস রাইটিং টাস্ক 2 যেটা হচ্ছে আইএলস রাইটিং টেস্টের সেকেন্ড পার্ট, আপনি রাইটিং টাস্ক 1 এর পরে টাস্ক 2 টা অ্যাটেম্প্ট করবেন, যেখানে আপনাকে একটা পয়েন্ট অফ ভিউ অথবা একটি আর্গুমেন্ট, একটা টপিক দেয়া হয়ে থাকে এবং আপনাকে বলা হয় সেটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করতে। হয়তোবা আপনাকে একটা পয়েন্ট অফ ভিউ দেওয়া হবে, বলবে আপনি এটার ফরে বা পক্ষে কথা বলবেন বা এটার বিপক্ষে বা এগেইনস্টে কথা বলবেন। সো ওইটা আপনার এক টাইপের আইএলস রাইটিং টাস্ক 2 হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে আপনাকে একটা কজ এন্ড এফেক্ট এসে দিবে, যে কোনো একটা জিনিসের কজ কি এবং সেটার এফেক্ট কি সেটা নিয়ে কথা বলতে। বা অনেক সময় দেখা যাবে যে আপনাকে একটা পয়েন্ট অফ ভিউ দিয়ে দিচ্ছে, ওই পয়েন্ট অফ ভিউ নিয়ে আপনার ওপিনিয়ন কি সেটা আপনাকে জিজ্ঞেস করা হবে। সো এক এক সময় কিন্তু এক এক ধরনের প্রশ্ন এসে থাকে। আমরা প্রত্যেকটা টাইপ অফ টাস্ক 2
বিস্তারিত একটু পরেই শোনা যাচ্ছে আলোচনা যে করব। মঞ্জারিনকে বেশি এখানে আপনাকে যে মঞ্জারিনকে বেশি এসেটা বলা ফর্সা হয়ে থাকে লাগতেছে তো, সেটা শোনা আমরা যাবে। একটু আগেই এটা নিয়ে একটু আলোচনা করছিলাম, যেটা সকালে তো একাডেমিক স্টাইলে সকালে তো ঝাপসা লিখতে হয়। দেখেছে। আমরা কিন্তু অনেকেই স্টোরি টেলিং এখন স্টাইলে নেটের স্পিড লিখতে ভালো মনে হয় অভ্যস্ত, জন্য। কিন্তু আইএলটিএস রাইটিং এ কিন্তু আমাদেরকে স্টোরি টেলিং স্টাইলে লিখতে হয় না, আমাদেরকে একাডেমিক এবং ফর্মাল ইংলিশে লিখতে হয়। এই টাইপের রাইটিংটা আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনার আয়ত্তায় আসবে, এবং রাইটিং এ এই কারণেই সবচেয়ে লো মার্ক একটু করে স্টপ দেন তো। সময় মানুষজন পেয়ে থাকে। দেখা যায় যে রিডিং, লিসেনিং ব্যাগ দিব ব্যাগ দিব। আচ্ছা আচ্ছা, হ্যালো হ্যাঁ ব্যাগ দিতে হবে। হ্যালো আমি কি এটা ব্যাগ দিব ব্যাগ দিতে হবে এগুলোতে অনেক ব্যাগ দিতে হবে। হ্যালো, হ্যালো। ব্যাগ দিব ব্যাগ, হ্যাঁ, শোনা যাচ্ছে না? ওই ফরহাদ দিচ্ছি। ভাইয়া একটু লাইনে থাকেন। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আইএলটিএস রাইটিং এর টাস্ক 2 নিয়ে আলোচনা করব। আমরা কিন্তু এরই মধ্যে টাস্ক 1 নিয়ে অনেক বিস্তারিত ডিসকাশন করেছি, টাস্ক 1 এর স্ট্রাকচার নিয়ে কথা বলেছি। টাস্ক 2 এর স্ট্রাকচারটাও টাস্ক 1 এর মতো খানিকটা সিমিলার, কিন্তু টাস্ক 2 তে আমাদেরকে একটি বড় এসে টাইপ আনসার লিখতে হয়। আমাদেরকে টপিক দেয়া থাকে, ওই টপিকের উপর আমাদেরকে সাধারণত একটি একাডেমিক এসে তৈরি করতে হয় বা প্রডিউস করতে হয়। আপনারা স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন একদম ফার্স্ট যেই পার্টটা থাকে রাইটিং টাস্ক 2 এর, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। আমরা যে কোনো এসে যখন লেখা শুরু করব, আমাদের ইন্ট্রোডাকশনটা অনেক অনেক বেশি ক্রুশাল, এবং ইন্ট্রোডাকশনটা ভালো হলেই কিন্তু সেটা আমাদের রিডারকে বা আমাদের যে এক্সামিনার আছে তার অ্যাটেনশনটা ধরে ফেলতে পারবে এবং তাকে আরো পড়ে যেতে বা এগিয়ে যেতে আরো ইন্টারেস্টেড করে তুলবে। সো আইএলটিএস রাইটিং টাস্ক 2 যেটা হচ্ছে আইএলটিএস রাইটিং টেস্টের সেকেন্ড পার্ট, আপনি রাইটিং টাস্ক 1 এর পরে টাস্ক 2 টা অ্যাটেম্প্ট করবেন, যেইখানে আপনাকে একটা পয়েন্ট অফ ভিউ অথবা একটি আর্গুমেন্ট, একটা টপিক দেয়া হয়ে থাকে এবং আপনাকে বলা হয় সেটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করতে। হয়তোবা আপনাকে একটা পয়েন্ট অফ ভিউ দেওয়া হবে, বলবে আপনি এটার ফরে বা পক্ষে কথা বলবেন বা এটার বিপক্ষে বা এগেইনস্টে কথা বলবেন। সো ওইটা আপনার এক টাইপের আইএলটিএস রাইটিং টাস্ক 2 হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে আপনাকে একটা কজ এন্ড এফেক্ট এসে দিবে, যে কোনো একটা জিনিসের কজ কি এবং সেটার এফেক্ট কি সেটা নিয়ে কথা বলতে। বা অনেক সময় দেখা যাবে যে আপনাকে একটা পয়েন্ট অফ ভিউ দিয়ে দিচ্ছে, ওই পয়েন্ট অফ ভিউ নিয়ে আপনার ওপিনিয়ন কি সেটা আপনাকে জিজ্ঞেস করা হবে। সো এক এক সময় কিন্তু এক এক ধরনের প্রশ্ন এসে থাকে। আমরা প্রত্যেকটা টাইপ অফ টাস্ক 2 নিয়ে আজকে বিস্তারিত একটু পরেই আলোচনা করব।
এখানে আপনাকে যে এসেটা বলা হয়ে থাকে সেটা আমরা একটু আগেই এটা নিয়ে একটু আলোচনা করছিলাম, যেটা একাডেমিক স্টাইলে লিখতে হয়। আমরা কিন্তু অনেকেই স্টোরি টেলিং স্টাইলে লিখতে অভ্যস্ত, কিন্তু আইএলটিএস রাইটিং এ কিন্তু আমাদেরকে স্টোরি টেলিং স্টাইলে লিখতে হয় না, আমাদেরকে একাডেমিক এবং ফর্মাল ইংলিশে লিখতে হয়। এই টাইপের রাইটিংটা আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনার আয়ত্তায় আসবে, এবং রাইটিং